বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের এই যে দেখেন, এরা এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এই তারেক রহমানের ছাত্র দলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু। চাওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহাসমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই। আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই। আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই। আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। আপনারা প্রস্তুতি নেন, আমাদের কাছে সময় খুবই কম। গতকালকের হামলায় যেরকম পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখলাম, আমাদের কাছে তত একটা সময় নেই। আমরা এখন গ্রামে গঞ্জে ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় এনসিপির নামে ঐক্যবদ্ধ হয়ে যাব। যেভাবে আমরা 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে ওই শেখ হাসিনাকে মস্তক থেকে টেনে নামিয়েছিলাম, আমরা কিন্তু আপনাদের বর্তমান সরকার দলকে টেনে নামাতে বাধ্য হব। করবে কেন? দেখতে পাচ্ছ তো, দেখাচ্ছ এই বাংলাদেশ হাসানুত আব্দুল্লাহর মতো বিপ্লবীদের বাংলাদেশ, এই বাংলাদেশ সার্জিস আলম নাহিদ ইসলামের মতো তরুণ বিপ্লবী সৈনিকদের বাংলাদেশ। এখানে দিল্লির দালালদের ভূমি আর হবে না। হাসানুত আব্দুল্লাহরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে ততক্ষণ লড়াই করবে যতক্ষণ পর্যন্ত তাদের একটি চোখের পাতাও লড়বে। মাথা মোটা রামবাম সাহাবেগীরা হাসানুত আব্দুল্লাহদের মতো বিপ্লবী সৈনিকেরা গুলির সামনে মাথা মতো করে নাই। তোমাদের ডিম নিক্ষেপে কি তারা দমে যাবে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন। দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে, আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে, ভিডিও আছে, আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিব। এটা এখন একটা বাড়ি দিলে এটা ভেঙে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা কিভাবে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা তো কোনো বোতলের বাড়ি হইতে পারে না। এই জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা ইট দিয়ে কিভাবে মারছে, প্রত্যেকটা জায়গায়। এবং পিছনে তারা ভেঙে এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছে, এরপরে আরেকটা ইট ফার্দার ওই পাশ দিয়ে আসলে যাকে লাগতো সেই মানুষটা মারা যাইতো। তো এখন মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা, এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, তাহলে আমরা আমাদের মতো রাজনীতি করব। কিন্তু এইভাবে উপরে উপরে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে এই ধরনের ছাত্রলীগ যে মানে যেভাবে বেপরোয়া ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল, একইভাবে ছাত্রদলকে তারেক রহমান পরিচালনা করতেছে। এবং তারেক রহমানের এখানে গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া ওই বিএনপি যুবদল ছাত্রদলের যারা নেতৃবৃন্দ, তারা কোনোদিন এই হামলাটা করতে পারতো না। যারা নেতা কর্মী সন্ত্রাসীরা আছে, কেউ হামলা করতে পারতো না। ওই প্রোগ্রাম শেষ করে 5 মাইল বাজারের ওখানে দুপুরে খাওয়ার জায়গা ছিল, ওইখানে গেছি, রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের এই যে দেখেন, এরা এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এই তারেক রহমানের ছাত্র দলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু। একটার চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকটার চোখ তুলে নেওয়ার জন্য এই যে এখানে চোখ দিয়ে চোখে বাড়ি মারছে। খাইতে গেছি পর্যন্ত, আমরা ওইখানে খাইতে গেছি, ওই জায়গায় পর্যন্ত তারা আমাদেরকে নামতে দেয় নাই। তাদের কথা হইলো যে এখানে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপির আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোন দলকে দাঁড়াইতে দিবে না। এটা যদি হয়, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুটি রোমহর্ষক ঘটনার পেছনের আসল সত্যি, যা দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন, জুলাই বিপ্লবের ফসল কি তবে বেহাত হতে চলেছে? হবিগঞ্জের রাস্তায় যা ঘটলো সেটির ব্লুপ্রিন্ট বা নকশা দেখলে অবধারিতভাবেই 2014 বা 2015 সালের আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথাই মনে পড়ে যায়। আপনাদের কি মনে আছে 2015 সালের 20 এপ্রিলের কথা? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন
নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়ি বহন নিয়ে গুলশান থেকে বের হয়েছিলেন। বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকায় পৌঁছানোর পর আওয়ামী লীগের একদল সন্ত্রাসী ঠিক যেভাবে লাঠি সোঁটা ইট পাটকেল নিয়ে সেই গাড়ি বহরে হামলা চালিয়েছিল হবিগঞ্জে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি নেতা কর্মীদের উপর, ঠিক একই কায়দায় হামলা করেছে বিএনপির কিছু নামধারী কর্মী। রেন্টে কাদের একটি নিরীহ গাড়ি চালকের গাড়ি ভাঙচুর করে চালক হাত জোড় করে বাঁচার আকুতি জানানোর পরও যারা মন গলেনি তারা আর যাই হোক কোনো গণতান্ত্রিক দলের কর্মী হতে পারে না। ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই মাইক্রোবাস চালক জীবনে ঝুঁকি নিয়ে মার খেয়েও তার ভাড়াই চালিত গাড়িটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কারণ ওই একটি গাড়ির ওপরই তার এবং তার পুরো পরিবারের পেট চলে। গাড়িটির কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তার নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার হামলাকারীদের অনুরোধ করছিলেন, ভাই এটা আমার রেন্টের গাড়ি, আপনারা ভাঙবেন না। কিন্তু সেই উন্মত্ত হামলাকারী বা সন্ত্রাসীদের মন গলেনি। তারা নির্দয়ভাবে গাড়িটি ভেঙেছে এবং এনসিপি নেতাকর্মীদের মারধর করেছে। মার খেয়ে এনসিপিও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা এই হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ঠিক একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় বিএনপির ছাত্রদল। একেবারে সেই পুরনো রাজনৈতিক ফর্মুলা, যার অসম্ভাবী ফল হিসেবে প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়। শেখ হাসিনার আমলে এই ট্রিক্স আমরা বহুবার দেখেছি। বিরোধী দল কোনো আন্দোলন ডাকলেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিত আর প্রশাসন 144 ধারা জারি করে আন্দোলন পণ্ড করে দিত। আজ বিএনপি সেই একই পথে হাঁটছে। অথচ চাইলে বিএনপির হাইকমান্ড একটি মাত্র নির্দেশ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারতেন, কিন্তু তা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ক্ষমতা হাতে পেয়েই সেই পুরনো দলগুলোর মতো এই নোংরা আধিপত্যের লড়াই আবারও শুরু হয়ে গেল? একটু গভীরভাবে ভেবে দেখুন, আগামী ডিসেম্বরে বা তারও পরে যদি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাঠে নামে, তবে কি বিএনপি তাদের একক শক্তিতে ঠেকাতে পারবে? বিগত 17 বছরে দেশের প্রতিটি স্তরে প্রশাসনে, ডিপ স্টেটে, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ যে শেকড় গেড়ে বসেছে তা কি এত সহজে উপড়ে ফেলা সম্ভব? 17 বছরে কারা চাকরি পেয়েছে? কাদের সহায়তায় বড় বড় ব্যবসায়ী তৈরি হয়েছে? বড় বড় মিডিয়া হাউস কারা চালাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর একটাই, পতিত স্বৈরাচারে দোসররা। আজ যদি জামায়াত, এনসিপি বা বিএনপির মতো দলগুলো নিজেদের মধ্যে এই কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত থাকে, তবে এর চূড়ান্ত সুবিধা নেবে ওই আওয়ামী লীগই। সরকার যদি আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়, তবে জামায়াত বা এনসিপি মাঠে নামলে আওয়ামী লীগ তাদের বেশেই মাঠে নামবে বিশৃঙ্খলা করতে। এই তিন প্রধান শক্তি যদি এক না থাকে, তবে আগামীতে কেউই টিকতে পারবে না। জুলাই বিপ্লবের ভিকটিমরা বা সাধারণ মানুষ কখনোই এই বিভেদ চায় না। এই বিভেদ চলতে থাকলে আগামী কয়েক বছরেই হয়তো দেখা যাবে যাদের রক্তে এই দেশ স্বাধীন হলো সেই শহীদদের আত্মত্যাগই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। 2 বছরও পার হয়নি, এরই মধ্যে যদি এই অবস্থা হয়, তবে 2024 সালের আগে যে স্বপ্ন আমরা দেখেছি তা দুঃস্বপ্নে পরিণত হতে বেশি সময় লাগবে না। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের মতো ঘরের বিভীষণদের কারণেই আমাদের পতন নিশ্চিত হতে পারে। এবার আসুন দ্বিতীয় ঘটনাটিতে। হবিগঞ্জে 144 ধারা জারি করার পর সেখানকার পরিস্থিতির চরম অবনতি ঘটে। সেখানে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের যে রূপ আমরা দেখলাম তা রীতিমতো হতবাক করার মতো। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতারা যখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো, তখন তাদের আটকাতে পুলিশ যা করলো তা বিগত সরকারের আমলের কথাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মহাসড়কের ঠিক মাঝখানে আড়াআড়ি করে ফেলে রাখা হলো বিশাল এক বালুর ট্রাক। আর শুধু ট্রাক রেখেই পুলিশ ক্ষান্ত হয়নি, অতি সুকৌশলে সেই ট্রাকের সবকটি চাকাও পাংচার করে দেওয়া হয়, যাতে চাইলেও কেউ সেটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করতে না পারে। প্রবল মুষলধারে বৃষ্টির মধ্যে হাসনাত, সার্জিসরা গাড়ি থেকে নেমে আসেন। পুলিশের এই বিশাল মানবঢাল এবং ট্রাকের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা বুক চিতিয়ে প্রশ্ন করেন প্রশাসনের কাছে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি পুলিশের কর্মকর্তাদের চোখে চোখ রেখে জানতে চান, আপনারা আমাদের কোন আইনে আটকেছেন? একটি স্বাধীন দেশে আমাদের অবাধে চলাফেরার অধিকার আছে, কোন যুক্তিতে বালুর ট্রাক দিয়ে মহাসড়ক বন্ধ করে রেখেছেন? হাসনাতের এই অকট্য প্রশ্নের সামনে পুলিশের কর্মকর্তাদের কাছে কোনো সদুত্তর ছিল না। শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক নিরাপত্তার অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশ দাবি করে যে এনসিপি নেতাদের ভালোর জন্যই তাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু হাসনাতরা অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট জানিয়ে দেন, যদি পারেন তাহলে আমাদের নিরাপত্তা দিন, আর যদি নিরাপত্তা দিতে না পারেন তবে আমাদের পথ ছেড়ে দিন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব। পুলিশ কোনো আইনি ভিত্তি দেখাতে না পারায় হাসনাতের এই আলটিমেটামের সামনে একেবারে নিশ্চুপ হয়ে যায়। বৃষ্টিতে ভিজে একাকার হয়েও হাসনাত, সার্জিসরা এক চুলো পিছু হাঁটেনি। তারা চরম স্পর্ধার সাথে পুলিশের দেয়া সেই অস্থায়ী ব্যারিকেড জোরপূর্বক ভেঙে গুঁড়িয়ে দেন। রাস্তার উপর পড়ে থাকা পাংচার হওয়া বালু ট্রাকের পাশ দিয়ে অত্যন্ত সুকৌশলে তারা পথ বের করে নেন। পুলিশের সমস্ত বাধা চুরমার করে দিয়ে এনসিপির সুদীর্ঘ গাড়িবহর আবারও ফুল স্পিডে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এই যে তরুণদের অদম্য সাহস, এই যে সিস্টেমে চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা, এটাই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন। জেনজি এবং জেন আলফাদের এই আন্দোলন প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচারী কায়দায় আর তাদের আটকে রাখতে পারবে না। ছাত্র জনতার বিপ্লবের পর যাদের দেশ গড়ার কাজে মন দেওয়ার কথা, তাদের কেন রাস্তায় বালু ট্রাকের ব্যারিকেড ফেস করতে হবে? কেন তাদের উপর রাস্তায় সন্ত্রাসীরা হামলা করবে? কেন তাদের ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি এবং ম্যাজিস্ট্রেট নামাতে হবে? আজকের এই দুটি ঘটনাই আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। একদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা, নির্লজ্জ লোভ এবং অসহনশীলতা, অন্যদিকে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী মহল। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে যদি জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, তবে দেশের ভবিষ্যৎ আবারও এক ঘোর অন্ধকারে নিপতিত হবে। এই মাটির একটা গাছও তখন আর নিরাপদ থাকবে না, প্রতিটি গাছ হয়তো ফাঁসির মঞ্চে পরিণত হবে। এখনই সময় নিজেদের ভেতরের এই দ্বন্দ্ব থামানোর, নইলে আগামীতে এই বাংলার মাটিতে কাউকে হয়তো শান্তিতে
বসবাস করতে দেয়া হবে না। আজকের এই পুরো পরিস্থিতি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? ছাত্র নেতাদের পথ আটকাতে পুলিশের এই পুরনো কৌশল এবং রাজনৈতিক দলগুলোর এই নগ্ন সংঘর্ষ আগামী দিনের জন্য কোনো অশনি সংকেত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। এনসিপি নেতাদের উপরে বিএনপি ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভয়ঙ্কর এবং নৃশংস এক হামলা চালিয়েছে। কেন তারা হামলা চালিয়েছে, কে চালিয়েছে, এর পিছনে কারা মদতদাতা ছিল, এইটার একটা ভয়ঙ্কর এবং পিলে চমকানোর মতো গোয়েন্দা তথ্য বের হয়ে এসেছে। এই গোয়েন্দা প্রতিবেদনটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো। তার আগে আমরা দুইটা ছোট ছোট ভিডিও ক্লিপ দেখব, পরপর দেখাবো, তাহলে আপনাদের বিচার বিশ্লেষণ করতে একটু সুবিধা হবে। আসুন আগে আমরা ক্লিপ দুটি দেখি। রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা হয়। জেলা বিএনপি নেতারা অভিযোগ করেন, সকাল 10:30টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় একদল লোক অতর্কিতে তাদের গাড়ি বহরে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হন। বুঝলাম না, এর প্রকাশ ধরে রাখে একটা নারী দেয়া বাজুয়ারি এবার এই যে ভিডিও ক্লিপ দুটি আপনারা দেখলেন, এর প্রথমটি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপি যে কোনো জায়গায় গেলে, যে কোনো সভা সমাবেশ করতে গেলে, যে কোনো জেলায় যদি তারা মানববন্ধনের মতো কর্মসূচিও করতে গেলে এইভাবে হামলা চালাতো এবং আক্রমণ করত। ওই সময়ে তিনি অত্যন্ত মেপে কথা বলতেন এবং সাধারণত সরকারের বিরুদ্ধে বড় ধরনের হুমকি হয় এই ধরনের কোনো কর্মসূচি তিনি ঘোষণা করতেন না, যেহেতু তখন খালেদা জিয়া জেলে ছিল। তারপরেও এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে, সাংবাদিক মাহমুদুর রহমানের উপরে, এক কথায় যে যেখানে ওই সরকারের বিরুদ্ধে ওই সময়ে টু শব্দটি উচ্চারণ করেছে তাদের উপরেই এইভাবে হামলে পড়েছে। আর দ্বিতীয় ভিডিও যেটি দেখলেন আপনারা, এটি হচ্ছে বিএনপি এখন এসে 5 আগস্টের পরবর্তী সময়ে এরকম তার বিরোধী মত যারা আছে, বিরোধী দল যারা আছে, তাদের উপরে ওই হামলাগুলো পরিচালনা করছে। এটা তো গেল শুধু হবিগঞ্জের ঘটনা। এর আগে আপনারা যশোরে দেখেছেন, লালমনিরহাটে দেখেছেন, চট্টগ্রামে দেখেছেন। এমন কোনো জেলা নাই যেখানে এনসিপির নেতারা গিয়েছে আর সেখানে তারা এদের উপরে হামলা করে নেই। এমনকি শেরপুরে জামাত নেতার উপরে হামলা করে হত্যা পর্যন্ত করেছে। এই সম্প্রতি গত 2 দিন আগে যশোর 4 আসনের এমপি গোলাম রসুল, তার অসুস্থ মেয়ে, তিনি একজন সাইকোপ্যাথ রোগের রোগী, তিনি কোন মাদ্রাসায় গিয়ে কি একটা ঘটনা ঘটিয়েছে, এর জন্য এমপি নিজে ক্ষমা চেয়েছে, 2 হাত জোর করে ক্ষমা চেয়েছে। তারপরেও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লোকজন জড়ো করে ভাড়া করে নিয়ে গিয়ে গোলাম রসুলের মেয়েকে, ওই অসুস্থ মেয়েকে মারতে উদ্যত হয়েছে এবং সেখানে মব সৃষ্টি করেছে, গোলাম রসুলকে পর্যন্ত আঘাত করেছে। তাহলে আপনারা এখন একটু বিচার করুন দুটো ভিডিও দেখে এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে তফাৎটা কোথায়। আমরা তো বরং এটা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বিএনপি আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অ্যাগ্রেসিভ। যাই হোক, এবার আসুন আমরা হবিগঞ্জে ফিরে যাই। হবিগঞ্জে এনসিপির নেতারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সেখানে গাড়িবহর নিয়ে যাচ্ছিল। সেখানে উপস্থিত হবার পরে ওই আসনের বিএনপির যে এমপি জি.কে. গৌস, তার লোকজন, তার সাঙ্গপাঙ্গ, তার চেলাপেলা একত্রিত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং অন্যান্য এনসিপি নেতাদেরকে বেধড়ক পিটিয়েছে, এমনভাবে আঘাত করেছে এবং সেখানে তারা যেভাবে তাদেরকে গালিগালাজ করেছে, এই গালিগালাজগুলো শুনে আমাদের কাছে মনে হচ্ছিল না যে এটি বিএনপি করছে। কারণ আমরা জানি বিএনপি এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শহীদ জিয়ার বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী বিএনপি। এই আওয়ামী বিএনপি এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে যারা হামলা করেছে এরা মূলত জি.কে. গৌসের লোক, আর জি.কে. গৌস হচ্ছে আওয়ামী বিএনপির লোক। যার কারণে তাদের যে ক্ষোভ, তাদের যে ভাষা, তাদের যে শব্দ চয়ন হামলার সময়, এটি দেখে যে কেউ অনুমান করতে পারে যে এটা মূল বিএনপি নয়, জিয়ার বিএনপি নয়, বরং আওয়ামী বিএনপি তাদের গদি হারানোর যে বেদনা, তাদের মাকে এখান থেকে তাড়িয়ে দেবার যে বেদনা,
সেই বেদনাটা এখানে মূলত তারা প্রকাশ করেছে, তারা এইটা চরিতার্থ করেছে, এইটার প্রতিশোধ তারা নিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে বিএনপির কি দোষ, যেহেতু ওটা আওয়ামী বিএনপি। হ্যাঁ, এই দায় দায়িত্ব সম্পূর্ণ জিআর বিএনপির উপরে বর্তায়, কারণ যেহেতু রাষ্ট্র ক্ষমতার প্রধান তিনি জিআর বিএনপি, তিনি পুরাপুরি জিআর বিএনপি ধারণ করেন কিনা সেটা আলাদা বিষয়, সেটা আলাদা হিসাব, সেটা আলাদা আলাপ হতে পারে। কিন্তু যেহেতু তিনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, সেহেতু এই পুরা দায় দায়িত্ব শহীদ জিয়ার ওই ক্লিন বিএনপির উপরেই বর্তাবে। তারা এটিকে কোনো মতো অবস্থায় অস্বীকার করতে পারবে না, এই দায় তারা কোনো মতো অবস্থায় এড়াতে পারবে না। আচ্ছা, এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমদের উপরে হবিগঞ্জে এই হামলাটা কেন হলো? তাদের যুক্তি, নাসিরউদ্দিন পাটোয়ারি জিকে গৌসকে চাঁদাবাজ বলেছে, তাকে গালমন্দ করেছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ভাই, উস্কানিমূলক বক্তব্য কি আপনারা কম দিয়েছেন? 5 আগস্টের পরবর্তী সময়ে যতগুলো মব হয়েছে সবগুলো মবের নেতৃত্ব দিয়েছেন তো আপনারা। তাহলে সেই আপনারা রাজনৈতিক বক্তব্যকে, সেটা হোক উস্কানিমূলক, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। আপনি তা না করে এই হামলার অধিকার, মারধরের অধিকার, শারীরিক লাঞ্ছনার অধিকার, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কোন সংবিধান আপনাকে দিয়েছে? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সংবিধান আপনাদেরকে দিয়েছে? আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। কে দিয়েছে এই অধিকার? আর যার পক্ষ হয়ে আপনারা এই কাজ করছেন সে কে? সেই ব্যক্তিটিকে, সেই ব্যক্তি যে অপরাধ করেছে, সেই ব্যক্তি যে অপরাধী। নাসিরউদ্দিন পাটোয়ারি তো মিথ্যা কথা বলে নাই, অসত্য বলে নাই, গোয়েন্দা প্রতিবেদন সেটাই বলছে, সেটাই প্রমাণ হয়েছে। আমি জুলকারনাইন শাহের তার ফেসবুক পেজে এই জিকে গৌসের যে অপকর্ম, তার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট সেটি প্রকাশ করেছে, সেখান থেকে আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। বিগত 4 ও 5 আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আবু জাহের এর ক্যাডার শাহনেওয়াজকে মামলা থেকে বাদ দিতে বিএনপি নেতা জিকে গৌস 7 লক্ষ টাকা নিয়েছেন, এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রয়েছে। এছাড়াও বিষয় ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ঝন্টু মোদককে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এই জিকে গৌসের বিরুদ্ধে। জিকে গৌস টাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছেন যে হবিগঞ্জ সদরস্থ গোপায়া ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরস্থ শায়েস্তানগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ জিয়া সাইবার ফোর্স এর সেক্রেটারি সাইকুল মিয়াকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী উক্ত বিষয়ের প্রতিকার চেয়ে তাদের দলের হাইকমান্ড বরাবর আবেদনপত্রও দিয়েছেন। জিকে গৌসের মদতপুষ্ট বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি মজিবুর রহমান মারুফ, উপজেলা বিএনপি সেক্রেটারি নকিব ফজলে রকিব খান মাখন ও সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি রাশিদুল হাসান বকুল মামলা দেওয়ার ভয় দেখিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট হতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। হবিগঞ্জে সাম্প্রতিক সময় অর্থাৎ 2024 সালে যে বন্যাটি হয়েছিল, এই বন্যায় জিকে গৌস পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মেরামত কাজ নিম্নমান ও জিও ব্যাগ কম ফেলার অজুহাতে মোবাইল ফোনে হুমকি দেন। এ কারণে জিকে গৌসের আপন ভাই জিকে গফ্ফারকে কোনো ধরনের টেন্ডার ছাড়াই হবিগঞ্জ শহরস্থ জালালাবাদ অংশে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের কাজ দেয়া হয়। এছাড়া সম্প্রতি আগস্ট 2024 পরবর্তী সময়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ ভবন নির্মাণের জন্য 20 কোটি টাকার কাজ জিকে গৌসের পছন্দের কোম্পানিকে দেয়া হয়। বুঝতে পারছেন, জিকে গৌস যার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যের প্রতিবাদে ছাত্র দল এনসিপি নেতাদের উপরে হবিগঞ্জে আক্রমণ করেছে। হবিগঞ্জ শহরস্থ উমেদনগর এলাকায় বানিয়াচং টমটম স্ট্যান্ড ও নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড জিকে গৌসের ইশারায় ছাত্রদল নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হাসান সাকিব দখল করে নেন। একইভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত সিএনজি স্ট্যান্ডটি দখল করে পরবর্তীতে অর্থের বিনিময়ে অন্যজনের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে। বুঝতে পারছেন, তার মানে টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড দখল করছে এই মর্মে যে সমন্বয়কদের দোষারোপ করা হচ্ছে। এই সমন্বয়ক কারা? ছাত্র দলের সমন্বয়ক যারা ছিল তারা সব জায়গায়। তারই কিছুটা ছিটে ফোঁটা উঠে এসেছে হবিগঞ্জের এই গোয়েন্দা প্রতিবেদনে। বিগত 12 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হবিগঞ্জ সফর করলে হবিগঞ্জে জিকে গৌসের অনুসারী ছাত্রদল নেতারা অনুষ্ঠান পণ্ড করে এবং চেয়ার ভাঙচুরের মতো ঘটনা ঘটায়। বুঝতে পারছেন, তার মানে এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা যখন ওই এলাকা ওই হবিগঞ্জে গেছে, তখনও এই জিকে গৌস গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠান পণ্ড করেছে, চেয়ার ভাঙচুর করেছে, তার উপরে আক্রমণ করেছে এবং তারা তখনই ঘোষণা দিয়ে রেখেছিল যে এনসিপির নেতারা যখন যেখানে আসবে সেখানে তাদেরকে প্রতিহত করবে। এমনকি আজ যে বুধবার যে ঘটনাটি ঘটলো, এটাও কিন্তু তারা আগে থেকেই ঘোষণা দিয়ে তারা এই হামলা চালিয়েছে।
জি কে গৌসের ভাই জি কে গপ্পরের বিরুদ্ধে থানায় দালালি, মামলাবাজি, তদবির বাণিজ্য এবং সরকারি সকল দপ্তরে প্রভাব খাটানোর উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ রয়েছে। কি বুঝলেন এই গোয়েন্দা প্রতিবেদনে? তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তাকে এখন দুই চোখে সহ্য করতে পারছে না বিএনপি, যার কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এমনকি হত্যার মতো পরিকল্পনা তারা করছে। মজার ব্যাপার হচ্ছে বিএনপি বালির ট্রাক সরাতে না পারলেও এনসিপির নেতারা এই বালির ট্রাক সরিয়ে হবিগঞ্জে পৌঁছেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সমস্ত জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, ব্যারিকেড উপেক্ষা করে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ মিতুরা তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রাজনীতিতে আজকে একটা নতুন অধ্যায় তৈরি হয়েছে। হাজার হাজার পুলিশ হেলমেট পরে যুদ্ধংদেহী ভাবে, পুলিশ সুপার থেকে শুরু করে সার্কেল এসপি যত আছে, ওসি থেকে শুরু করে কয়েকটা থানার ওসি, পুরো হবিগঞ্জের ফোর্স, এমনকি বিজিবিও মোতায়েন করা হয়েছে অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসেবে, আনসার সহ এনসিপি নেতাদের বালুর ট্রাক দিয়ে আটকানোর 4 দফার চেষ্টা শেষে ব্যর্থ হয়েছে। পুলিশকে ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, আস্তাদস্তি করে ছাত্রদল বিএনপির হামলা অতিক্রম করে হবিগঞ্জের মাটিতে প্রবেশ করেছে এনসিপি নেতারা, নাহিদ ইসলামরা, হাসনাত আব্দুল্লাহরা, সার্জিস আলমরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। হবিগঞ্জের কোন গাউস কুতুবের বিরুদ্ধে নাকি এনসিপি নেতারা বলে, তারপরে নাকি তাদেরকে পিটিএস। এনসিপি যা করেছে আজকে পুরো প্রশাসনকে বোকা বানিয়ে, প্রশাসনকে উপেক্ষা করে তাদেরকে নাকানি চুবানি খাওয়াই কিছু হটিয়ে যেভাবে থানায় ঢুকে মামলা করেছে। এবং নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনলাম, স্পষ্ট কথা, যে মামলা না করে এখান থেকে আমরা নড়ছি না, মামলা হবে তারপরে তারা মৌলভীবাজার যাবে। তো দর্শক, এরকম ঘাটতারামি এবং তার সফলতা রাজনীতিতে এটা একটা ইতিহাস, এটা শিক্ষা। নিজের দলের কর্মীরা আক্রান্ত হয়েছে, হাইকমান্ড ছুটে গিয়েছে, ঢাকায় বিক্ষোভ হয়েছে, যে মামলা করিয়েছে, এরপরে ওই মামলার মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধ্য করাবে। আমি পুলিশের চোখে মুখে হতাশা দেখেছি, ভয় থরথর করে কাঁপছে। এরা কারা? হাসনাত আব্দুল্লাহ যখন হুঙ্কার গর্জন দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ধমক দিচ্ছেন, নাহিদ ইসলাম যখন আঙ্গুল উঁচু করে কথা বলছেন, তখন পুরো পুলিশ প্রশাসন থরথর করে কাঁপছে। কেন? এরা কারা? এরা তো পুরো হাসিনা বাহিনীকে ধসিয়ে দিয়েছিল। এই পুলিশ, এই সবাই ওই সময় চাকরি করতো 24 জুলাইতে। এই নাহিদরা তো এই পুলিশকে পরাজিত করে 5 আগস্টের বেশ আগেই তাদেরকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল। এদের সাথে বাড়াবাড়ি করছি আমরা না, এটা তো কঠিন। তারা ভয় পাচ্ছিল, তাদের কথাবার্তা যখন হাসনাত আব্দুল্লাহরা বারবার প্রশ্ন করছিল, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, আপনারা আমাদেরকে বাধা দেন কোন আইনে আছে, আপনারা নিরাপত্তা দিতে পারলে দিবেন, সহযোগিতা করতে পারলে করবেন, নইলে আমাদেরকে যেতে দিন। মুখ শুকিয়ে গেছে, একটু পরপর পানি খাচ্ছিল। রাজনীতি করলে এরকমই করা উচিত। দিন শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতদের উপর গ্রেপ্তারকারীরা গ্রেপ্তার হোক বা না হোক, 4 জায়গায়, মতান্তরে 5 জায়গায় ব্যারিকেড উপেক্ষা করে, ব্যারিকেড ভেঙে পরাজিত করে, আশেপাশে পুলিশকে সহযোগিতার জন্য বিএনপির হেলমেট বাহিনী ছিল আওয়ামী প্যাটার্নের, পরাজিত করে জায়গা মতো পৌঁছে গিয়েছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে বিজয়। এর চাইতে বেশি কিছু লাগে না। সরকারি দল সারা বাংলাদেশে এখন ভয়ের মধ্যে থাকে। এবং কেউ বলছেন যে এনসিপি কে ঠিকমতো ডিল না করতে পারলে তো আমাদের ক্ষমতা টিকবে না, আমরা তো দেশ চালাতে পারবো না। আবার কেউ বলছেন না, ওদের সাথে ফাজলামি করা যাবে না, জামাতের সাথে লাগে কিন্তু ওদের সাথে লাগা যাবে না, ওদের সাথে লাগলে ওরা শেষ দেখে যায়। আর জামাতকে মারলে তখন কানতে কানতে আল্লাহর কাছে বিচার দিয়ে ঘরে ফিরে যায়। যদি আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহর কাছে বিচার দেওয়াটা যদি কবুল হয়ে যায়, এর চাইতে বড় কোনো বিচার আর নাই। কিন্তু রাজনীতিতে মায়ের বদলে মায়ের আপনাকেই দিতে হবে। আল্লাহ সব শাস্তি ইনস্ট্যান্ট দেন না। হোয়াটএভার, আজকে যা দেখিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা সত্যি এটা একটা ইতিহাস সৃষ্টি। এটা বিরোধী দলীয় রাজনীতির একটা মাইল ফলক হয়ে থাকে। সর্বশেষ খবর দর্শক দেখেন, 4 স্থানে আটকের পর লিখিত অভিযোগ দিতে হবিগঞ্জ পুলিশ ক্যাম্পে এনসিপি নেতা। আমরা দেখতে পাচ্ছি সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সে পুলিশের যে বড় চেয়ারের পাশে, নাহিদ ইসলাম সামনে, সরোয়ার তুষার আছেন সম্ভবত, হাসনাত আব্দুল্লাহ পাশে বসা, বেশ কয়েকজন এমপি। তারপরে একজন লিখছেন, লিখিত অভিযোগ দিচ্ছেন। এই অভিযোগ পুলিশ নেবে, পুলিশের বাপ নিবে। এনসিপি ছেলেদের মামলা না নিয়ে পারে না। এখন এই ঘটনার আরো অনেক তাৎপর্য আছে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু ইনস্ট্যান্ট আমরা দেখেছি এটা এখানে রাজনীতি খোঁজাটা এটা সেকেন্ডারি, কখনো এটা প্রাইমারি হতে পারে না। যেমন একটা রাজনীতি নিয়ে আলাপ হচ্ছে যে এটা এনসিপি কে জামাতকে উপেক্ষা করে প্রধান বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট। এই যে এনসিপি বিএনপি যে ঝামেলা, যে জামাতের সাথে বিএনপি তো মারামারি নেই, মারামারি তো এনসিপি বিএনপি, হয়তো বিরোধী দল, কার্যকর বিরোধী দল তো আসলে এনসিপি,
যত গ্যাঞ্জাম ফাসাদ বাংলাদেশ উত্তাল হয়তো এনসিপি কে ঘিরে, জামাতকে ঘিরে তো হয় না। জামাতের লোকজন তো কিছুই করে না, তারা তো ধৈর্য বিরোধী দল। এনসিপি কে এখানে কার্যকর বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট আছে বলে কেউ ব্যাখ্যা করছে, এটা আমিও ব্যাখ্যা করি, কিন্তু সেটা সেকেন্ডারি। আমরা এখানে দেখছি যে ছাত্র শক্তির সেলের চোখ একদম নষ্ট করে ফেলা হয়েছে, চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যেই এনসিপির ছেলেদের, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ কায়েম হয়েছে, সেই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে। আর সেখানে আপনি রাজনীতি খুঁজবেন, এটা হতে পারে না, এটা পরের বিষয়। মোটিভ যাই থাক, জুলাই যোদ্ধার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আরো অনেক জুলাই যোদ্ধারা রক্তাক্ত হয়েছে। এবং আমরা দেখেছি ভিডিওতে কিভাবে সার্জিসের উপর হামলা করা হয়েছে, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেটানো হয়েছে। এই সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা কারা? এরা জুলাই যোদ্ধা। এদের কথা আলোচনায় আসলেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আমার মনে পড়ে যায় 24 জুলাই আগস্টের ঘটনা। কি করেছিল এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিসরা? এরা যদি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করতো, তাহলে আমরা বাংলাদেশে আসতে পারতাম না, তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। অতএব এদের পাশে আপনাকে থাকতে হবে। এরা রাজনীতি করবে, রাজনীতি ভুল করবে, আমরা সমালোচনা করব, কিন্তু আপনি চোখ অন্ধ করে ফেলবেন, এর শেষ দেখে ছাড়তে হবে। যার ফলে আমাদের সবার দায়িত্ব। এবং দেখেন বিএনপির কি ক্ষতি হয়েছে, বিএনপি ফেসিবাদী আচরণ করেছে, এটা পুরো বাংলাদেশ একবার দেখেছে, যে কিভাবে হাজার হাজার পুলিশ দিয়ে, রাস্তায় ব্যারিকেড দিয়ে বিরোধী দলীয় বাচ্চা নেতাদের ফেরাতে চায়। বিএনপির ইমেজ আছে? নাই। এরপরে সেই বিএনপির ব্যর্থতার গ্লানির যে ইতিহাস, বালু ট্রাকের ইতিহাস, বিএনপির লজ্জাজনক একটা অধ্যায়। বালু ট্রাক এই শব্দের উচ্চারণ করলেই বিএনপি খেপে যায়। এই জন্য দেখবেন যে বিভিন্ন নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম কিংবা টিকটক রিলস এগুলো বানায় পোলাপানে। যে আপনি যদি ফোনে কথা বলেন যে ভাই বালু ট্রাক আসছে, আমার তো বালু লাগবে 2 ট্রাক, আপনার বালু ট্রাক এখনো পাঠান না কেন? ওই খাম্বার পাশে বালু ট্রাকটা রেখে তারপরে বালু লোড করিস, এটা বললে ওরা চেতে যায়। তা বালু ট্রাক বিএনপির একটা লজ্জাস্কর, একটা গ্লানিময় একটা অধ্যায়। সেই বালু ট্রাকের ছবি এই প্রজন্মের যারা দেখে নাই, কারণ 2013 সালে তো অনেকে ছোট ছিল। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।